সত্যি বুঝতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না, দ্রুত তৈরি হয়ে নে। আমি আর কোনো কথা না বলে উঠে গিয়ে মিথিলাকে দরজা থেকে সরিয়ে বাইরে চলে এলাম। মারিয়ার রুমে গিয়ে ওকে বললাম তৈরি হয়ে নিতে আর মিথিলাকেও ডেকে আনতে। আমি নিজে এসে সোফাতে বসলাম। মনটা আবার খারাপ হয়ে গেল। একটু পরে দেখি মারিয়া মিথিলাকে টেনে নিচে আনছে। জোর করে মিথিলাকে নিয়ে এলো। হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। হঠাৎ, মারিয়া, তুই একটু এগিয়ে যা। কেন? যেতে বললাম, যা। মারিয়া সামনে চলে গেল আর আমি আর মিথিলা পিছনে হেঁটে আসছি। আমার উপর রেগে আছিস? না। আমি সত্যি সরি, মজাটা একটু বেশি করে ফেলেছি। ঠিক আছে। তুই চাইলে আমাকে শাস্তি দিতে পারিস। সেটার দরকার নেই। আমাকে মাফ করে দিছিস তো? বললাম তো ঠিক আছে। আমি ঘুরতে যাব না। কেন? তুই এভাবে থাকলে নিজেকে অপরাধী মনে হয়। আমি আবার কিভাবে রয়েছি? এভাবে গোমরা মুখ করে আছিস কেন? কই? আমাকে ভালো লাগছে না এভাবে। চল বাসায় যাব। না, এখন ঘুরবো। তাহলে একটু হাস। আরে চল তো। না, আগে একটু হাস, তারপর। আচ্ছা চল। তারপর আবার তিনজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। চলো গিয়ে ফুচকা খাই। মাত্রই তো খাবার খেয়ে আসলাম। তাতে কি হয়েছে? ফুচকা কি পেট ভরে খাওয়ার জিনিস? চলো, আমিও ফুচকা খাবো। আচ্ছা চল। অনেক লোক এসেছে নদীর পাড়ে ঘুরতে। আমরা গিয়ে একটা ফুচকার দোকানে বসলাম আর 3 প্লেট ফুচকার অর্ডার দিলাম। একটু উত্তর ফুচকাওয়ালা মামা তিনজনের ফুচকা তৈরি করে আমাদের কাছে নিয়ে এলো। আমরা তিনজনে 3টা চেয়ারে বসে ফুচকা খেতে লাগলাম। হঠাৎ মিথিলা চেয়ার থেকে উঠে এসে হা কর। তাকিয়ে দেখি মিথিলা ফুচকা হাতে দাঁড়িয়ে আছে। কেন? হা কর না। হা করতেই মিথিলা একটা ফুচকা আমার গালে পুরে দিল। আপু, আমাকেও একটা খাইয়ে দাও। হাত নেই, নিজে খেতে পারিস না? ভাইয়ারও তো হাত আছে, তাহলে তুমি খাইয়ে দিলে কেন? সেটা আমার ইচ্ছা। একটা খাইয়ে দাও না। আমি পারবো না, পারলে তুই নিজে গিয়ে খা। দে, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। তারপর আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মারিয়াকে খাইয়ে দিলাম। ফুচকা খাওয়া শেষ করে ফুচকাওয়ালার বিল মিটিয়ে নদীর একেবারে কিনারে চলে এলাম। মিথিলা কয়েকটা পিক তুললো, ভিডিও করলো। আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসার দিকে রওনা দিলাম। দুপুর হয়ে গিয়েছে প্রায়। তোরা একা বাসায় যেতে পারবি? কেন? আমি বন্ধুর থেকে নোটগুলো নিয়ে বাসায় যেতে পারতাম। নোটগুলো কি খুব বেশি দরকার? হুম। আচ্ছা তাহলে যা, আমরা যেতে পারবো। আচ্ছা। তাড়াতাড়ি চলে আসিস। ওকে। মারিয়ারা চলে যাবার পর আমিও বন্ধুর বাসার দিকে রওনা দিলাম। আপনাদের তো বলাই হয়নি, এখানে এসেও বেশ কিছু বন্ধু হয়েছে। এই জন্য কলেজে না গেলেও কোনো সমস্যা হয় না পড়া নিয়ে। বন্ধুর থেকে নোটগুলো নিয়ে কলেজের খোঁজ খবর নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি মিথিলা, মারিয়া আর আন্টি বসে টিভি দেখছে। ওদের সাথে কথা বলে আবার রুমে চলে এলাম। রুমে এসে নোট করে রেখে গোসল সেরে বিছানার উপর বসে রইলাম একটা বই হাতে। একটু পর মারিয়া এসে বলল, মারিয়া ভাইয়া খাবার ডাকছে, চলো আমি যা আসছি। মারিয়া চলে গেল। আমি বইটা রেখে দেই। বিছানা থেকে নামতে যাব, তখন দেখি মিথিলা রুমে প্রবেশ করলো। তুই আবার আসলি কেন? তোকে খাবার ডাকছে। মাত্রই তো মারিয়া বলে গেল, আর আমিও যাচ্ছিলাম। ও আচ্ছা, আয় তাহলে। আচ্ছা যা। আজ রাতে কিছু বই দিস, আমিও পড়বো। হুম, তুই এসে যেটা ভালো লাগে নিয়ে যাস। আচ্ছা চল এখন। তারপর দুজনে একসাথে নিচে এলাম। আজ রাতে কিছু বই দিস, আমিও পড়বো। হুম, তুই এসে যেটা ভালো লাগে নিয়ে যাস। আচ্ছা চল এখন। তারপর দুজনে একসাথে নিচে এলাম। নিতে এসে দেখি মারিয়া আর আন্টি বসে আছে। আমি আর মিথিলা গিয়ে পাশাপাশি বসলাম। আন্টি উঠে খাবার বেড়ে দিল। একসাথে বসে খাবার খেতে লাগলাম। আজকের খাবারটা তো বেশ মজা হয়েছে। কেন, আগে কি খারাপ হতো? না, কিন্তু আজকেরটা একটু বেশি মজা লাগছে। দেখতে হবে না রান্না করেছে কে? আমার আম্মু।
সবাই চুপচাপ খাচ্ছি। হঠাৎ আম্মু, খাবার সময় অন্যদিকে তাকিয়ে খেলে কি হয়? অন্যদিকে তাকিয়ে খেতে নেই। খাবারের মধ্যে যদি পোকা পড়ে তাহলে তো অন্যদিকে তাকিয়ে খেলেও সেটাও পেটে চলে যাবে। তাহলে মিতির আপু, শুনলে তো, অন্যদিকে তাকিয়ে খেলে কি হতে পারে? আমি অন্যদিকে তাকিয়েছি নাকি? তুমি তো ভাইয়ার দিকে তাকিয়ে ভাত মুখে দিচ্ছ। একদম বেশি কথা বলবি না। তুই দেখেছিস আমি ওর দিকে তাকিয়ে খাচ্ছি? আমি না দেখলে এমনি বলছি। তুমি চোখ বাঁকা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছো। এভাবে তাকালে তো ভাইয়ার পেট খারাপ করবে। মারিয়ার কথা শুনে বোকা হয়ে গেলাম। খাবার সময় এত কথা কিসের? চুপ করে খাবার শেষ কর। মিথিলা আমার দিকে আরেকবার তাকিয়ে মাথা নিচু করে খাবার খেতে লাগলো। আমিও আমার মতো খেতে লাগলাম। খাবার শেষ করে উঠে গিয়ে সোফায় বসলাম। মিথিলারা এখনো খাচ্ছে। একটু পর ওরাও খাবার শেষ করে উঠে এলো। ভাইয়া কি করবে এখন? কি আর করব, রুমে গিয়ে একটু ঘুমাবো। এখন আবার কিসের ঘুম? শান্তির ঘুম। শান্তির ঘুম ঘুমাতে হবে না। হবে। চল এখন আড্ডা দেব। এখন কি আড্ডা দেওয়ার সময়? হুম। এখন না, বিকালে। না, এখন কোনো ঘুম হবে না। আমি ঘুমাবো। আর কথা না বলে উঠে রুমে চলে এলাম। এখন দুপুর সময় নাকি আড্ডা দেওয়ার সময়? রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো মারিয়ার ডাকে। তাকিয়ে দেখি মারিয়ার মুখ চেপে হাসছে। এইভাবে হাসছিস কেন পাগলের মতো? এমনি। দরজা থেকে আওয়াজ আসাতে তাকিয়ে দেখি ওখানে মিথিলা দাঁড়িয়ে হাসছে। হয়েছে কি তোদের? সবাই এরকম হাসছিস কেন? এমনি হাসতাছি। পাগল হয়ে গেল নাকি সবাই? ভূত দেখার মতো দেখছে আমাকে। মনে একটু খটকা লাগলো। দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আয়নার সামনেই দাঁড়াতে আমার চোখ দুটো খুলে হাতে চলে এলো। আমাকে পুরো হিজড়ার মতো লাগছে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, মুখে মেকআপ। ও নো, তাহলে ওই তুই ডাইনি মিলে এসব করেছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি দ্রুত মুখ ধুয়ে নিলাম। এই জন্য এত হাসাহাসি? তোদের হাসা আমি বের করছি। ওয়াশরুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে দেখি নিচে মিথিলা আন্টিকে কি যেন ফোন থেকে দেখাচ্ছে আর হাসছে। আমি নিতে যেতেই মিথিলা সামনে নিল। দেখি তোর ফোনটা। কেন? একটু দরকার আছে। না। দে বলছি। আমার ফোন তোর কাছে দিতে যাবো কেন? একটু দে, আমি এখনই দিয়ে দেব। না। তোকে এভাবে বললে হবে না, দাঁড়া। বলেই মিথিলা থেকে ফোনটা নিয়ে দিলাম এক দৌড়। মিথিলাও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। আমার ফোন দে বলছি। আগে আমার কাজটা সেরে নেই। আমার ফোনে তোর কিসের কাজ? তুই যে আমাকে সাজিয়ে পিক তুলেছিস সেগুলো ডিলিট করে নেই, তারপর দিচ্ছি। আমার ফোন দে বলছি। আমি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এলাম। মিথিলাও আমার পিছনে ছাদে চলে এসেছে। আমিও মিথিলাকে ফাঁকি দিয়ে ছাদ থেকে নিচে নেমে এলাম। হঠাৎ উপর থেকে মিথিলার চিৎকার শুনে দৌড়ে আবার উপরে উঠলাম। গিয়ে দেখি মিথিলা পায়ে হাত দিয়ে বসে আছে। কি হয়েছে পায়ে? সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি। কি হয়েছে এখানে? সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে। এভাবে লাফালাফি করলে তো লাগবেই। আমি কোথায় লাফালাফি করলাম? হয়েছে, নিচে চল, বরফ লাগিয়ে দেই। না, ঠিক আছে। চল নিচে। আমি তো হেঁটে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবি? তুমি কোলে করে নিয়ে যাও। আমি নিজেই হাঁটতে পারি না, আবার তোকে করে নিয়ে যাব? সাকিব, ওকে নিয়ে আয় তো। আমি পারবো না। পারবি না মানে? তোর জন্যই হয়েছে, তোকেই নিয়ে যেতে হবে। নিয়ে আয়, একা আসতে পারবে না। কি আর করার, ওকে কোলে নিয়ে আসতে হলো। নিচে এসে ওকে রুমে নিয়ে যান, বরফ নিয়ে আসছি। আচ্ছা, মিথিলাকে নিয়ে ওর রুমে চলে এলাম। বিছানায় ধপাস করে ফেলে দিলাম। ওফ হারামি, ব্যথা লাগে না বুঝি? আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম মোটকুকে কোলে করে আনা যায়? আমি মোটকো, তাই না? দাঁড়া। আবার কি হলো? কিছু না। দে, লাগিয়ে দেই। আমার কাছে দাও, আমি লাগিয়ে নিচ্ছি। পারলে নে, আমি রান্নাঘরে গেলাম। দেখি ফোনটা একটু দে তো। কি করবি? দরকার আছে, একটু ফোন করব। কার কাছে? বাসায় ফোন করব। আমার কাছে আবার দিবি তো? দেব, ফোনটা করে দিয়ে দেব।
আমি পকেট থেকে ফোনটা বের করে ওর কাছে দিলাম। মিথিলা ফোনটা হাতে পেতেই এক লাফে বিছানার এক কোণায় চলে গেল। এটা কি হলো? কি? এভাবে লাফ মেরে সরে গেলি কেন? তুই ফোন আর পাবি না। মানে? মানে এটা তোর থেকে ফোন নেওয়ার বাহানা ছিল। তার মানে তুই মিথ্যা বলেছিস যে তোর বাসায় ফোন দিবি? হুম। মিথ্যাবাদী। মেরে দাঁত ভেঙে দেব। পা মুচকে গিয়েছে না ভালো হয়েছে, এটাই তোর শাস্তি। কোথায় পা মস্কেছে? এই দেখ, কিচ্ছু হয়নি। এটাও মিথ্যা। হ, এটা তোকে ধরার প্ল্যান ছিল। হারামি কুত্তি। এবার পিকটা ফেসবুকে ছেড়ে দেব। একদম এটা করবি না। তুই শুধু দেখ আমি কি করি। কাজটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ফটোগুলো ডিলিট কর। পারবো না। করবি না তো? না। দেখি ফোনটা দে। দেব না, দেব না, দেব না। দাঁড়া। আমি বিছানায় হামাগুড়ি দিয়ে মিথিলার পা ধরে টেনে কাছে নিয়ে এলাম। ফোনটা দে বলছি। দেব না। ফোনটা আমাকে নিতেই হবে। মিথিলার সাথে ধস্তাধস্তি করতে করতে ওর উপরে উঠে বসেছি। মিথিলা ছোটার জন্য অনেক চেষ্টা করছে। ও এখনো এতটা খেয়াল করেনি। একদম মিথিলার কাছে চলে গিয়েছি, এতটা কাছে যে মিথিলার প্রশ্বাস সরাসরি আমার বুকে এসে লাগছে। হঠাৎ করে মিথিলা চুপ হয়ে গেল, হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে। মিথিলা ফোনটা ছেড়ে দিয়ে আমার কলার ধরে আরো কাছে টেনে নিল। ব্যাপারটা মোটেও আমার কাছে ভালো লাগছে না। আমি দ্রুত ফোনটা নিয়ে মিথিলার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে এলাম। মিথিলা আর কোনো কথা না বলে বিছানা থেকে নেমে মাথা নিচু করে দ্রুত রুমের বাইরে চলে গেল। হয়তো আমি নিজের অজান্তেই ওর অনেকটা কাছে চলে গিয়েছিলাম, যার কারণে হয়তো আমাকে খারাপ ভাবছে। পরে ওর কাছে সরি বলে নেব। আগে পিকগুলো ডিলিট করে নেই। দেখি অনেকগুলো পিক তুলেছে দুজন মিলে। আমার এই ছবি অন্য কেউ দেখলে আমার ইজ্জত বিনা রকেটে মঙ্গল গ্রহে পাড়ি জমাবে। আমি দ্রুত পিকগুলো ডিলিট করে দিলাম। এবার মিথিলার ফোনটা ফেরত দিতে হবে। রুম থেকে বের হয়ে দেখি মিথিলার নিচে আন্টির সাথে কথা বলছে। আমার কথাগুলো আবার বলে দেবে না তো? ভয়ে আমার হাঁটুর ভিতর পরাণ অস্থির করতে লাগলো। আমি বুকের মধ্যে এক বালতি ভয় নিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। কিছুতেই সামনের দিকে এগোনো সাহস পাচ্ছি না। তবুও আমার চুনোপুটির মতো পরাণে এক বস্তা সাহস নিয়ে প্রতিটা কদম ফেলছি। এই যেন এক 450 MB র্যামে পাবজি ইনস্টলের মতো ব্যাপার। সিঁড়ির মাঝ বরাবর নেমে মিথিলাকে ডাক দিলাম। মিথিলা আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। ওই, এই যে তোর ফোন, নিয়ে যা। দিয়ে যা। আমি পারবো না, তুই নিয়ে যা। তারপর আন্টিও আবার রান্নাঘরে চলে গেল। আর মিথিলা সিঁড়ি দিয়ে আমার কাছে, এই যে তোর ফোন। ডিলিট করেছিস? হুম। ভালো। সরি। কেন? হয়তো একটু বেশি জোর করে ফেলেছি। ঠিক আছে। তুই কি রাগ করেছিস? রাগ করবো কেন? সত্যি আমি বুঝতে পারিনি তোর উপরে কিভাবে পড়ে গেলাম। তুই এখনো ওই কথা নিয়ে পড়ে আছিস? আরে ওইটা কোনো ব্যাপার হলো? তুই আন্টির কাছে কি বললি? কেন? ওসব কথা বলেছিস নাকি? আরে না, আন্টি বললো যে আমার পায়ে ব্যথা কি হলো, তাই আন্টিকে সবকিছু বললাম। সবকিছুই? আরে না, শুধু পা মুচকে যাওয়ার কথা বলেছি। এত ভয়? একটু তো করেই। তবে আমার কিন্তু ভালোই লাগছিল। মানে? কিছু না। মিথিলা আর না দাঁড়িয়ে দৌড়ে উপরে চলে গেল। ওর ভাব ভঙ্গি আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমিও ওখানে না থেকে রুমে চলে এলাম। রাতে পড়তে বসেছি, এমন সময়। আসবো? আয়। আমাকে না বলে পড়তে শুরু করে দিয়েছিস? তো কি করব? আচ্ছা, এখন কিছু বই দে। যেটা নেওয়ার নিয়ে যা। মিথিলা 2টা বই নিয়ে বিছানায় বসলো। আবার ওখানে বসছিস কেন? তাতে কি হয়েছে? যা পড়তে বস, আর আমাকেও পড়তে দে। তুই পড় না, আমি থাকলে কি সমস্যা? তুই এখানে থেকে কি করবি? তোর পড়া দেখবো। আমার পড়া দেখা লাগবে না, তুই নিজে গিয়ে পড়। থাকি না এখানে। মোটেও না, যা এখন। আরে যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি, এত ঢং দেখে আর বাঁচি না। ঢং করছি? দাঁড়া। আমি চেয়ার থেকে উঠতে যাব, অমনি মিথিলা উঠে এক দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আবার হঠাৎ করে দরজা দিয়ে মুখ বের করে, আবার হবে নাকি ওই রকম? কোন রকম? ওই যে তখন যেটা হলো। তবে রে?
আমি উঠে দাঁড়াতেই মিথিলা একেবারে নিজের রুমের দিকে দৌড় দিল। আমি দরজাটা লক করে আবার পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছি, শালা কিছুতেই পড়ার মন বসাতে পারছি না। হঠাৎ আবার দরজায় নক করলো। উঠে দরজা খুলতেই দেখি মিথিলা বই হাতে দাঁড়িয়ে আছে। আবার কি? একটা টপিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে। কোনটা? ভেতরে গিয়ে বসে দেখাই। দ্রুত দেখা। বস ওখানে, আমি দেখাচ্ছি। মিথিলা একটা টপিক বের করে বলল এটা ভালো করে বুঝিয়ে দিতে। আমিও আমার মতো করে বোঝাতে লাগলাম। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়তে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পড়া আমার মুখে না, বইয়ের দিকে তাকা। তুই বল, আমি শুনছি। শুধু শুনলে তো হবে না, হুম। আবার পড়া বোঝাতে লাগলাম। একটা কথা বলবো? কি? তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এরকম প্রশ্ন? বল না। জানি না। আমাকে বললে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে বল। তুই শুনে কি করবি? দরকার আছে। তোর আবার কিসের দরকার? তুই বলবি? আগে পড়া। না, পড়ার আগ এখন। এরকম করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। কি? কাউকে পছন্দ করিস? না। সত্যি তো? হ। আমি জানতাম এটাই হবে। কোনটা? তুই অন্য কাউকে পছন্দ করিস না। ও, তুই তো শুধুই আমার। হোয়াট? কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি, এসব তোর মাথায় ঢুকবে না। মিথিলা আর রুমে না থেকে বাইরে বেরিয়ে গেল। পড়াটা যে ওর বাহানা ছিল সেটা এখন বুঝতে পারছি, আর ও কি চাচ্ছে সেটাও বুঝতে পারছি। তবে এটা সম্ভব না, ওকে আর সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। আমার মনে ওকে জায়গা দিতে পারবো না। অনেক আগে যে জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। মিথিলা সবকিছু খুলে বলতে হবে, কিন্তু কি বলবো ওকে? আমার অতীত। হঠাৎ কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মারিয়া। যে আমি আসছি। কি? খাবার জন্য ডাকতে আসছিস তাই তো? যা আমি আসছি। মারিয়া চলে গেল। আমিও আর বসে না থেকে উঠে নিচে চলে এলাম। দেখি সবাই আছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আন্টি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার মাঝে হঠাৎ পায়ে কারো ছোঁয়া পেলাম। আমার পাশেই তো মিথিলা, তার মানে এটা ওর কাজ। আমি পা সরিয়ে নিলাম। না, আর দেরি করা যাবে না, মিথিলাকে থামাতেই হবে। আমি দ্রুত খাবার শেষ করে উঠে সোফাতে বসলাম। একটু পর ওদেরও খাবার শেষ হলো। মিথিলা আমার দিকে তাকিয়েই মুচকি হাসলো। এরপরই আমার পাশে এসে বসলো। তোর সাথে কিছু কথা আছে। তো বল, দেরি করছিস কেন? সবার সামনে বলা যাবে না। ও, একটু ছাদে আসতে পারবি? এখন? হুম। আচ্ছা যা, আমি আসছি। আমি ওখান থেকে আমার রুমে চলে এলাম। একটু পরই ফোনটা নিয়ে ছাদে এলাম। দেখি মিথিলা এখন আসেনি। আমি ছাদের এক কোনায় এসে দাঁড়িয়ে রইলাম। পিছনে কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মিথিলা। বল এখন। চল দোলনায় গিয়ে বসি। বল। আমি বুঝতে পারছি যে তোর মনে কি চলছে। তো? দেখ, আমি চেয়েছিলাম তোকে কথাটা জানাবো না, কিন্তু তোকে কথাটা বলতেই হবে। কিসের কথা? আমিও একজনকে ভালোবাসি। মানে? আমি সাদিয়াকে ভালোবাসি। হোয়াট? আমার কথাটা শোন। কি কথা শুনবো? তখন বললি এক কথা, আবার এখন বলছিস? প্লিজ রাগ করিস না, আমার কথাটা শোন। আমি কিচ্ছু শুনবো না। বস এখানে প্লিজ। ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসলো। আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম। বসো এখানে প্লিজ। ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসলো। আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম। যেদিন ভাইয়ার জন্য ভাবিকে দেখতে চাই, সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এত সকালে উঠে কি করব? কি করবি মানে? কালকে কি বলেছিলাম তোকে? কি বলেছিলে? আমাদের সাথে আজকে যাওয়ার কথা বলেছিলাম না কালকে? আম্মু, আমি তো বলেছি তোমরা যাও, আমি যাব না। তোর যাওয়াতে সমস্যা কি সেটাই তো বুঝলাম না। সেটা তুমি বুঝবেও না। তাহলে তুই যাবি না? বললাম তো আমার কাজ আছে। থাক তুই তোর কাজ নিয়ে। আম্মু চলে গেল। আমার কোথাও যেতে ভালো লাগে না।
আর এই রোগা শরীর নিয়ে তো কোনো মেয়ের সামনেই না, নিজের উপরেই মাঝে মাঝে রাগ হয়। শালা কোন দোকানে গিয়ে আমার সাইজের শার্ট প্যান্ট পাওয়া যায় না, সবগুলো পরে সেলাই করে চাপিয়ে নিতে হয়। আমি আর না ঘুমিয়ে ওভাবে শুয়ে ফোন চাপতে লাগলাম। একটু পর উঠে ফ্রেশ হয়ে মোবাইল আর হেডফোনটা নিয়ে ছাদে চলে এলাম। আজ বাসায় কেউ থাকবে না, একটু শান্তিতে গেম খেলা যাবে। একটু পরে আবার আম্মু এলো। পেয়েছিস আজকে ফ্রি দিন, সারাদিন শুধু মোবাইল টিপবি, কেউ কিছু বলবে না। সেটাই তো ভাবছি। যদি খাবার ইচ্ছা করে বা পেটের টান পড়ে তাহলে একটু কষ্ট করে নিচে গিয়ে খেয়ে আসবেন। সেটা আর বলতে হবে না, আমি কি এখনো ছোট আছি? তুই আবার বড় হয়েছিস, এখনো ডেকে ডেকে নেওয়া লাগে খাবার জন্য। হয়েছে, তোমরা যাও তো, আমার খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নিব। তোর তো সেই ইচ্ছা কোনোদিনই হবে না, শুধুই ফোনে গেম খেললে পেট ভরে যাবে। তোমরা যাবে কখন? এখনই বেরিয়ে পড়বো। এত সকালে তোমাদের জন্য মেয়ের অফিস খুলে বসে আছে, তোমাদের মেয়ে দেখানোর জন্য। সেই চিন্তা তোকে করতে হবে না, তোর তো ঘুম ভাঙে বেলা 11টায়। হয়েছে, তোমরা যাও এখন। একটু শরীর থেকে তাকিয়ে খাবার খেয়ে নিস, 3 দিন শুকিয়ে কাঠ হচ্ছে। বলতে বলতে চলে গেল। আমিও খেলায় মন দিলাম। আম্মু, ভাইয়া আর আব্বু চলে গেল ভাইয়ার জন্য মেয়ে দেখতে। আমার সকালের খাবার খেতে খেতে গেলাম বেলা 12টায়। মজাই অন্যরকম। আজ কলেজেও যাইনি। দুপুরে গোসল করে বিছানায় গাটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি সেটা আমার মগজে নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মুরা চলে এসেছে। আম্মু, কখন এলে তোমরা? একটু আগেই। ভাবিকে কেমন দেখলে? তোর যাওয়াতে যে সমস্যা হচ্ছিল আমার বলাতে সেই একই সমস্যা আছে। এরকম করছো কেন? কি রকম করছি? আমাকে বলবে না? আমার প্রয়োজন মনে হচ্ছে না। আচ্ছা, না বললে ভাইয়া কোথায়? জানি না। তুই কি ভাত খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। কোথায় যতগুলো রেখেছিলাম ততগুলো আছে, তাহলে খেলি কোথা থেকে? খেয়েছিলাম। বলো না ভাইয়া কোথায়? রুমে আছে হয়তো। আমি এখান থেকে সোজা ভাইয়ার রুমে চলে এলাম। এসে দেখি ভাইয়া শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। কিরে, শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসে ঘুমাতে শুরু করলি, নাকি স্বপ্নেও বউকে দেখছিস? কিরে, সত্যি সত্যি ঘুমিয়ে গেলি নাকি? দেখ, এখন কানের কাছে একদম বক বক করবি না, একটু ঘুমাতে দে। তার মানে তুই ঘুমাসনি? ওহ, তোর তাহলে ঘুমিয়েও শান্তি আছে? ভাবির ছবিটা একটু দেখা। কোনো ছবি আনিনি। মিথ্যে কেন বলছিস? দেখা না একটু, ফুরিয়ে যাবে না তো। এই যে নে, দেখ। ভাইয়ের বালিশের তলা থেকে ছবি বের করে দিয়ে তাহলে ভাবির ছবি বালিশের তলায় নিয়ে ঘুমানো হচ্ছে। বাহ, ভালোই। বেশি বক বক না করে ছবিটা দেখে আবার রেখে যাস। এখানে ভাবি কোনটা? পিছন থেকে যে গলা জড়িয়ে ধরে আছে। ওটাই তাহলে ভাবি? আরে, আগে বলতে তো দিবি। হ্যাঁ, বল। ওটা হচ্ছে ওর বোন, আর যাকে জড়িয়ে ধরেছে ওটাই হচ্ছে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। কিন্তু এখানে ওর বোনের ছবি দিল কেন? এইটা ছাড়া আর কোনো ছবি নেই। ও, দেখতে তো মাশাআল্লাহ। তাই এটাই কি ফাইনাল? হ্যাঁ, কিছুদিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক করবে। এত তাড়াতাড়ি? কোথায় এত তাড়াতাড়ি, এটা আরো দেরি হয়ে গেল। তোমার আর তর সইছে না। তোর ছবি দেখা হয়েছে? হয়েছে। তাহলে ছবিটা রেখে যা এখন। আচ্ছা, যাচ্ছি। মনে হচ্ছে ছবিটা আমি নিয়ে যাচ্ছি। আমি পকেট থেকে মোবাইলটা বের করে একটা ফটো তুলে নিলাম। ভাইয়ার বালিশের কাছে ছবিটা রেখে আমি আমার রুমে চলে এলাম। এই মেয়েটাকে তো আমি আগে দেখেছি, ভাবির বোন। আমরা এক কলেজে একই ক্লাসে পড়ি, কখনো সামনাসামনি দেখিনি বা কথাও হয়নি, তাই একটু চিনতে সমস্যা হচ্ছে। আর এমনিতেও মেয়েদের সামনেই যেতাম না। একটু পর বন্ধুদের ফোন আসাতেই বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। এর মাঝে ভাইয়ার বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। বেশ ভালোই লাগছিল। সামনে একটা অনুষ্ঠান আছে বলে, কিন্তু আনন্দটা বেশিক্ষণ থাকবে না। যখনই মনে পড়লো শরীরের কথা, আবার মনটা বেদনায় ভরে গেল। অনুষ্ঠানে তো অনেক আত্মীয় স্বজন আসবে। আমার এই চেহারা নিয়ে তাদের সামনে যেতেও লজ্জা লাগে। ভাইয়ার বিয়ের আর মাত্র 6 দিন বাকি আছে। ভাবলাম এই 6 দিনেই শরীরের যত্ন নিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করে একটা ভাবে আসতে হবে। কিন্তু এই 6 দিনে কি করা যায়? তবু চেষ্টা করতে তো সমস্যা নাই। এই 6 দিনের প্রস্তুতিটা সম্পূর্ণভাবে শেষ হলো। সকাল দুপুর রাতে 3 বেলায় মুখে সাবান, ফেস ওয়াশ,
ইত্যাদি ঘষতে ঘষতে যেন মুখের খোসা উঠে গেছে। এখন মনে হচ্ছে আরো কিছুদিন সময় পেলে ভালো হতো, কিন্তু যখন সময় থাকে তখন মনে হয় সময় তো আছেই, পরে করব। এভাবে সকাল সাজে ঘষতে ঘষতে বিয়ের দিন চলে এলো। বিয়াইন তো একটা পেয়েছি, কিন্তু ওনার সামনে যেতেই তো লজ্জা করবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি অনেকেই এসেছে। বাসাটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে। একটু সকাল সকালে যেতে হবে। একে একে সবাই তৈরি হয়ে গিয়েছে বরযাত্রীর যাওয়ার জন্য। আমার একবার মনে হচ্ছে যাব না, আবার মনে হচ্ছে যাব, কি করব কিছুই বুঝতে পারলাম না। শেষমেশ বন্ধুদের জোরাজোরিতে যেতেই হলো। 1.5 ঘন্টা জার্নির পর হবু ভাবিদের বাসার সামনে এসে থামলাম। কেমন যেন আনইজি ফিল করছে, এত মানুষের সামনে যেতে হবে এটা ভেবে। কিরে, তুই কি গাড়ির মধ্যে থাকবি নাকি নিচে আসবি? আমি না গেলে হয় না? শালা পাগল হলি নাকি? হ্যাঁ, দেখ, আমার যেতে ইচ্ছে করছে না। দ্রুত নেমে আয়। আর যাচ্ছি তো, ছাড়। তাড়াতাড়ি আয়, দেখ না কত সুন্দর সুন্দর মেয়েরা এসেছে। তোর তো শুধু এক ধান্দা, তাই না? ওই, তোর নাকি একটা বেআইন আছে? আছে তো। কোথায়, একটু আলাপ করিয়ে দিবি? আমি তো এখনো দেখিনি, তোর সাথে কিভাবে আলাপ করিয়ে দেব? শালা, এখনো নিজের বেআইনের সাথে আলাপ করিসনি? পাবো কোথায় যে আলাপ করব? তোরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে যাবি? হ্যাঁ চল। একটু আগে ভাইয়াকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়েছে। সবাই গেটের সামনে আনন্দ করছে। সাগর আর রাহাত গিয়েছে, আমাকেও নিয়ে গিয়েছিল। আমি আস্তে করে ওখান থেকে চলে এসেছি। গেটের ঝামেলা মিটিয়ে সবাই ভিতরে প্রবেশ করলো। আমিও আস্তে আস্তে ভেতরে চলে এলাম। সবার থেকে আলাদা হয়ে বেরোচ্ছি। শালার এখন মনে হয় আমিও যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতাম, শরীরের যত্ন নিতাম, আমিও সবার সামনে গিয়ে আনন্দ করতে পারতাম। চেহারা খারাপ হলে যে কারো সামনে যাওয়া যাবে না সেটা কিন্তু না। আমার নিজের কাছেই ভালো লাগে না, শুধু মনে হয় লোকে কি বলবে, লোকে কি বলবে, এটা ভেবেই আরো বেশি খারাপ লাগে। যাই হোক, আমি আমার মতো এক পাশে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ দেখি সাগর আর রাহাত 3টা মেয়ের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আসছে। আর ওই 3টা মেয়ের মধ্যে একটা হচ্ছে আমার বিয়াইন, মানে ভাবির বোন। বোনের বিয়ের জন্য অনেক সুন্দর করে সেজেছে, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। আমি বুঝতে পারলাম না এদিকে আসছে কেন, আর ওরা এদের সাথে যোগ হলো কিভাবে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে মাথা নিচু করে ফোনটা চাপতে লাগলাম। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই? হ্যাঁ, এই তো এখানেই ছিলাম। তোর ভাইয়ের বিয়ে আর তুই পালিয়ে বেড়াচ্ছিস? আমি কোথায় পালিয়ে বেড়াচ্ছি, আমি তো এখানেই। হয়েছে, এই হচ্ছে সাদিয়া, যে আমার সাথে সাথে একই কলেজে পড়ে। আর এটাই তোর বেআইন, মানে তোর ভাবির বোন। একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিলাম। আর সাদিয়া, তুই দেখতে চেয়েছিলি না তোর বিআইকে? এই যে এটাই। আমাকে দেখিয়ে 3টা মেয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হচ্ছে সাদিয়া, যে আমার সাথে সাথে একই কলেজে পড়ে। আর এটাই তোর বেআইন, মানে তোর ভাবির বোন। একবার তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিলাম। আর সাদিয়া, তুই দেখতে চেয়েছিলি না তোর বিআইকে? এই যে এটাই।